দুপাশে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি জয়ন্তীর পথে। বক্সার সান্তালে বাড়ি থেকে জয়ন্তী পর্যন্ত রাস্তা প্রায় 10 কিলোমিটার মতো। আপনারা যদি আমার বক্সা জয়ন্তীর ভ্রমণ কাহিনীর প্রথম পর্ব মিস করে থাকেন, তাহলে আমি ভিডিওর লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে শেয়ার করে দেব। প্লিজ একটু দেখে নেবেন। ওয়েলকাম টু রং রুট ট্রাভেলার। এটা বালা নদী। বালা নদীতে বছরের প্রায় বেশিরভাগ সময়ই জল থাকে না, তবে বর্ষায় এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। পৌঁছে গেলাম জয়ন্তীর ফরেস্ট চেকপোস্টে। এখানে পারমিটের কাগজপত্র দেখিয়ে আমরা এগিয়ে চললাম হোমস্টের উদ্দেশ্যে। এখন মার্চ মাস চলছে। এখন জঙ্গল মঙ্গলবার করে বন্ধ থাকে, তবে এপ্রিল থেকে জঙ্গল প্রতি বৃহস্পতিবার করে বন্ধ থাকবে। আপনারা কিন্তু সেই অনুযায়ী প্ল্যান করবেন। আচ্ছা, জয়ন্তী আসতে হলে আপনারা নিউ আলিপুর জংশন থেকে ডাইরেক্ট বাসেও আসতে পারেন। সেক্ষেত্রে দুটো বাস রয়েছে, একটা সকাল 7টার সময়, আরেকটা আছে দুপুর 2টোর সময়। বাসটি সোজা জয়ন্তী বাজারে এসে থামবে। এছাড়া ডাইরেক্ট কারেও আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভাড়া নেবে 1,500 টাকা। আর যদি স্টেশন থেকে অটো নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে 700-800 টাকার মতো। আপনারা ডাইরেক্ট রাজা ভাত খাওয়া স্টেশনেও নামতে পারেন, সেখান থেকে রেগুলার অটো সার্ভিস রয়েছে জয়ন্তী পর্যন্ত। আমরা যেহেতু সান্তালে বাড়ি থেকে এসেছি, সেহেতু আমাদের ভাড়া লেগেছে 300 টাকা। একটা বিশেষ কথা আপনাদের জানিয়ে রাখা উচিত, আজ থেকে 1.5 থেকে 2 বছরের মধ্যে জয়ন্তীর এই হোমস্টে বা হোটেল কোনো কিছুই থাকছে না। ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে সমস্ত হোমস্টে এবং হোটেলগুলো উঠে যাচ্ছে। আপনারা এরপর বক্সা থেকে বা রাজা ভাতখাওয়া থেকে জয়ন্তী ঘুরে অবশ্যই যেতে পারেন, তবে থাকতে পারবেন না। অবশেষে পৌঁছে গেলাম হোমস্টেতে। হোমস্টের নাম নীলকণ্ঠ হোমস্টে। অন্যান্য হোমস্টেগুলোর তুলনায় এটা যথেষ্ট নিরিবিলি পরিবেশে এবং ভিড়ভাড় থেকে অনেকটা দূরে, প্রায় শেষের দিকে, একদম জয়ন্তী নদীর ধারে। হোমস্টের 2তলা 3তলা মিলিয়ে মোট 8খানা ঘর রয়েছে। তার মধ্যে 2টো 4 বেডেড রুম রয়েছে। 4 বেডেড রুমগুলোর সাথে পার্সোনাল ব্যালকনিও রয়েছে। 4 বেডেড রুমগুলোর ভাড়া 2,500 টাকা করে। এছাড়া বাকি সবকটা রুমই ডাবল বেডরুম। ডাবল বেডরুমগুলোর বারান্দা কিন্তু কমন, তবে অ্যাটাচ বাথরুম সব কটাতেই। আর ডাবল বেডরুমগুলোর ভাড়া হলো 1,500 টাকা করে। চলুন এবার রুমটা দেখে নেওয়া যাক। আমরা ডাবল বেডরুম নিয়েছি। রুমটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটাও বেশ বড় এবং গিজারও আছে। তবে কোনো রুমে কিন্তু কোনো এসি নেই। এসির খুব একটা দরকারও পড়ছে না। আগে থেকে বলে রাখার জন্য আমাদের লাঞ্চ রেডিই ছিল। জয়ন্তীর ধারে বারান্দায় বসে বসে বেশ লাগছিল লাঞ্চ করতে। এখানে কিন্তু রুম চার্জের সঙ্গে কোনো খাবার ইনক্লুড নেই। খেতে বসেই দেখতে পাচ্ছি নদীর ওপর থেকে প্রচুর মানুষ চলেছেন মহাকালের পথে। আর মাত্র 7 দিন বাদেই শিবরাত্রি। ওখানে ওনারা তাঁবু খাটিয়ে থাকবেন। এখান থেকে মহাকাল 4 কিলোমিটার। বিকেলের দিকে খুব ইচ্ছে করলো, তাই বেরিয়ে পড়লাম জয়ন্তী নদীকে দেখতে। জয়ন্তী নদী এদিকে পুরোটা শুকিয়ে গিয়েছে, ওদিকে একটু বইছে, তাই ওদিকেই চললাম। বর্ষাকালে এই জয়ন্তী নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই রে, একটু হলেই পড়ে গিয়েছিলাম। নদীর আশপাশটা অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক পাখির ফটো পেলাম। তারপর অবশেষে ফিরে এলাম রিসোর্টে। এখানে বারান্দায় বসে বসে চা আর পকোড়ার সাথে প্রাকৃতিক শোভা উপভোগ করছি। সন্ধেবেলায় দূর থেকে ময়ূরের ডাক শুনতে পেয়ে রিসোর্টের আশপাশটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম।
তারপরে রিসোর্টে ফিরে এসে আরেকজন ট্যুরিস্টের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে কখন যেন ডিনারের সময় উপস্থিত হয়ে গেছে। ডিনারও চলে এলো। তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল খুব সকালে আমরা জঙ্গল সাফারির জন্য বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5:30 বাজে। খুব সুন্দর লাগছে, দূর থেকে ময়ূরের ডাক ভেসে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাফারির জন্য বেরিয়ে পড়ব। এটাকে কোর জঙ্গল সাফারি বলে। এই সাফারির চার্জ হলো, জিপের ভাড়া 1750 টাকা, জিপের এন্ট্রি ফিস 480 টাকা, আর পার হেড চার্জ 150 টাকা করে। মানে আমাদের টোটাল খরচা হলো 2530 টাকা। জঙ্গলের ভেতর দিয়ে বালা নদীর একটা অন্য পাড়ে আমাদের খানিকক্ষণের জন্য দাঁড় করানো হলো। সেখানে আমাদের গাইড দূর থেকে একটা লেপার্ডকে দেখতে পেল। আমাদের দেখালো। এতটা দূর থেকে দেখেছি যে ভালো করে ছবিও তুলতে পারলাম না। তবে এই জঙ্গলের পাখির ছবি খুব ভালো করে পেলাম। একটা ওয়েদার্ড হর্নবিলের পেয়ার পেলাম, বেশ আনকমন এটা। ভাগ্য খারাপ ছিল, তাই হাতির দেখা পেলাম না। গতকালই একটা দাতাল পুখুরি লেকের কাছে একটা ফরেস্ট অফিসারকে মেরে ফেলেছিল, তাই বেশ ভয় করছে আজকে। কোথাও দাঁড়ালেই বেশ চিন্তা হচ্ছে। এইমাত্র একটি কাণ্ড ঘটে গেল। আমরা দূর থেকে একটি বাইসনকে দেখে ফটো তুলতে চেয়েছিলাম, কিন্তু ড্রাইভার আরও কাছে এগিয়ে দেখার জন্য জোর করে আমাদের সামনে নিয়ে গেল। বাইসনটি প্রচণ্ড রেগে আমাদের চার্জ করেছিল। দেখুন গাছের কি অবস্থা করেছে। আমি তো জিপের মধ্যেই পড়ে গিয়েছিলাম। বেশ কিছু এমারেল ডাব পেলাম, শার্পেন্ট ইগল, ফিশ ইগল প্রচুর পেলাম। ওই দেখুন সামনে একটা বার্কিং ডিয়ার। এখানে বার্কিং ডিয়ার প্রচুর পেয়েছি। একটা সাম্বার ডিয়ারও পেয়েছি। এছাড়া প্রচুর স্পটেড ডিয়ার রয়েছে। খুব সুন্দর একটা সাফারি করে অবশেষে ফিরে এলাম হোমস্টেতে। এখন ব্রেকফাস্ট করতে সোজা টেবিলে চলে এলাম। এখানে গুয়েনালা বলে একটি জায়গা আছে, সেটা সোজা পুকুরিতে গিয়ে মেশে। এই পুকুরিতেই কালকে হাতিটা ফরেস্ট অফিসারকে মেরেছিল। ওখানে বার্ডিংয়ের জন্য ভীষণ ভালো জায়গা। ব্রেকফাস্টের পর ওখানেই গিয়েছিলাম, যদিও আমাদের সবাই প্রচণ্ডভাবে বারণ করছিল না যেতে।
বেশ খানিকক্ষণ বার্ডিং করে এসে স্নান করে বারান্দায় বসে রেস্ট নিচ্ছি যতক্ষণ না লাঞ্চ আসে। একটু পরেই আমাদের লাঞ্চ চলে এলো। এনাদের রান্নাগুলো খুব ভালো। লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে চললাম আবার পাখির ছবি তুলতে। জয়ন্তীর একটা রাস্তা ভুটান ঘাটের দিকে গেছে। সেইখানে পুরনো একটা ব্রিজ ছিল যেটা 1993 সালের বন্যাতে ভেঙে গিয়েছে। ওইখানে চললাম প্রেটিনকোল বলে একটা পাখির সন্ধানে। বিকেলবেলা চা আর মোমো নিয়ে ব্যালকনিতে বসে সুন্দর পরিবেশকে উপভোগ করছি। সামনে গাড়ির হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন তো? এখন রাত্রি 8টা বাজে। এখনো পর্যন্ত সমস্ত মানুষেরা কেউ গাড়িতে কেউ বাইকে করে মহাকালের পথে চলেছে, কারণ সামনে শিবরাত্রি। এনারা কেউ ওখানে দোকান দেবেন, কেউ বা ক্যাম্প করে থাকবেন, সেই জন্য চলেছেন। এবার ডিনারের সময় হয়ে গেছে। কাল ভোরবেলা আমাদেরও উঠতে হবে, কারণ আমরাও কালকে ভোরবেলা মহাকাল যাত্রা করব। তাই আর কথা না বাড়িয়ে এখনই গুড নাইট বলে দিচ্ছি। দেখা হচ্ছে মহাকাল যাত্রা নিয়ে আমার নেক্সট পর্বে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।